নমস্কার। তৃণমূল কংগ্রেসের ছিন্নমূল নেতারা তাকে দলের সেনাপতি বলে ডাকেন, সেটা একরকম। না ডাকলে তাদের চাকরি চলে যাবার ভয় আছে। মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সেনাপতিত্বে তারা লড়ে যাচ্ছেন একেবারে আজাদিন ফৌজের বাহিনীর মতো। এই দুটো নাম একই বন্ধনীতে এনে উচ্চারণ না করলে তাদের ভবিষ্যৎ ঝরঝরে হয়ে যেতে পারে। আর মমতা বন্দ্যোপাধ্যায়, তিনি তো এখন বাঁচা গেছে, বিকেল 5টা হয়ে গেছে, আর আমাদের মমতা, বিজেপি, এই যে আর্তনাদ সব এবং বড় বড় দাবি, এই কান ঝালাপালা আর হবে না। পরশুদিন সকালেই ভোট। আগামীকাল আমরা দেখব নির্বাচন কমিশন কতটা আঁটোসাঁটো নিরাপত্তা ব্যবস্থা করলো। আর তার পরের দিন দেখব কলকাতা এবং শহরতলিতে থাকা আমাদের মতো লোকেরা, তারা কেষ্টনগর অথবা মাথাভাঙা অথবা নাগরাকাটা অথবা মেদিনীপুরের মানুষের চেয়ে বেশি উৎসাহে বুথমুখী হন কিনা, নাকি তাদের রেকর্ডকেও ছাপিয়ে যাবেন বলে তারা মনে করছেন। সে যাই হোক, সেগুলো ভবিষ্যতের কথা পরে। কালকে না পরশু শুভেন্দু অধিকারী যেহেতু এখন মমতা বন্দ্যোপাধ্যায়ের একেবারে যাকে বলে নিজস্ব গড়ে ঢুকে তার ত্রাহি মধুসূদন অবস্থা করে দিয়েছেন, ফলে শুভেন্দুর নাম না করে মুখে যাই আসে তাই বলে গালাগাল দিচ্ছে। কালকেই বোধহয় কোনো একটা পথসভায় শুনলাম তিনি বলছেন, ওই যে গদ্দারটা, ওটা সারাক্ষণ ধরে শুধু অভিষেককে গালাগাল দেয়। আরে তুই কি জানিস তুই অভিষেকের পায়ের ধুলোর যোগ্য পর্যন্ত নোস? আগে তো তুই অভিষেকের সঙ্গে লড়ে নে, তারপরে না হয় আমার সঙ্গে লড়িস। এগুলো একেবারেই বস্তি স্তরের কথাবার্তা। এগুলো নিয়ে আমি কোনো রিয়াকশন জানাতে চাই না। কিন্তু এর মধ্যে থেকে যে ডার্ক রিয়ালিটিটা উঠে এলো, সেটা খুব মর্মান্তিক। যে মমতা বন্দ্যোপাধ্যায় তার ভ্রাতুষ্পুত্রকে এতটাই যোগ্য বলে মনে করেন যে শুভেন্দু অধিকারী, যিনি ছাত্র রাজনীতি করতে করতে ধীরে 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 আজকে অনেকটাই নিজের মুরদে এই জায়গায় এসে পৌঁছেছেন, সেটাকে কোনো গুরুত্ব দিতেই চাইছেন না। সেটা ভালো কথা। অবধের গোবধে আনন্দ থাকে, আর পাগলের প্রলাপে। অতএব সেটাতেও আমি খুব একটা বিস্মিত হইনি, কারণ এরকম কথা তিনি আগেও বলেছেন। গতকাল আমি কোনো একটা ওয়েবসাইটের পোর্টালে বন্ধুবর কবি, আমাদের প্রজন্মের শ্রেষ্ঠ কবি, আমার অত্যন্ত কাছের বন্ধু জয় গোস্বামীর একটা সাক্ষাৎকার দেখে এতটাই চমৎকৃত হয়ে গেলাম যে আমার মনে হলো এটা বোধহয় একটা নতুন সিমটম হিসেবে উঠে আসছে মমতার ভক্তবৃন্দদের মধ্যে থেকে। এই সাক্ষাৎকারে জয় মমতাকে সাম্যবাদী বলেছেন। আমি জানি না কি ধরনের সাম্যবাদের প্রসঙ্গ তিনি উল্লেখ করলেন, ফেবিয়ান সোশ্যালিজম নাকি মার্কসিয়ান সোশ্যালিজম, নাকি একদা ইস্ট ইউরোপে আমরা যে ইস্ট ইউরোপিয়ান সোশ্যালিজম দেখেছিলাম সেটা,
সুতরাং মমতা বন্দ্যোপাধ্যায়ের গায়ে সাম্যবাদী লেভেল সেটে দেওয়া আমার মনে হয় এটা প্রধানত জয়ের কিঞ্চিত অজ্ঞতার ফল। একজন কবিকে সবকিছু জানতে হবে এমন তো কোনো কথা নেই। এবং তিনি বললেন যে তিনি চান মমতাই আবার মুখ্যমন্ত্রী হন, এবং তার স্বাস্থ্য ঠিকঠাক থাকলে তিনি অবশ্যই ভবানীপুরে গিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের হয়ে প্রচার করতেন। ঠিক যেমনভাবে দেখলাম এবার টলিগঞ্জের কয়েকজন কুশীলাভ, তাদের আমি কাউকেই চিনি না সেভাবে, তারাও একেবারে মমতার বাহিনীর মতো একটা সভা থেকে আরেকটা সভা, আরেকটা সভা থেকে আরেকটা সভায় দৌড়ে বেড়াচ্ছেন যাতে চেয়ারগুলো অন্তত ভর্তি থাকে। সেই তালিকায় জয় গোস্বামী থাকবেন এটা আমাদের সকলেরই জানা ছিল। ফলে যখন পড়লাম জয় বলেছেন যে তিনি মমতাকে দেখতে চান, সে তো বটেই, না দেখতে পেলে তাঁরও বিপন্নতা কিছু বাড়তে পারে সেটাও আমরা জানি। এবং তারপরে বলেছেন মমতা যে দল করবেন উনি সেই দলকেই ভোট দেবেন। ধরা যাক মমতা আগামীকাল তৃণমূল কংগ্রেস উঠিয়ে দিয়ে লোকদল বলে একটা দল করলো, জয় লোকদলকে ভোট দেবেন? কিংবা ধরুন একটা তাসা দল করলেন, তাহলে তাসা দলকে ভোট দেবেন? এই যে এটা স্তুতি নয়, বন্দনাও নয়, এটা হচ্ছে অনুগৃহীত ভক্তের একটা তীব্র আশঙ্কাজনিত মন্তব্য। তবু এ পর্যন্তও ঠিক আছে। মমতার সঙ্গে জয়ের ব্যক্তিগত সম্পর্ক আর কিছু না হোক, তিনি তো মমতাকে আনার জন্য 2011-র অনেক আগে থেকে লড়ছেন, এবং আজ পর্যন্ত তার সেই আনুগত্যে কোথাও চির ধরে নেই। এখানে বেশ স্বভাব বিরোধী শ্লেষ এনে জয় বলেছেন, কই মমতাকে যারা একসময় সমালোচনা করতেন সেই সমালোচকের দল তো পরে দেখলাম দলে দলে এসে তারই সঙ্গে জুড়েছেন এবং সবাই বড় বড় পোস্ট পেয়েছেন। শাস্তি তো কাউকে দেওয়া হয়নি। বুঝতে পারলাম না এদের দেখে জয় সামান্য ঈর্ষান্বিত হয়েছেন কিনা। এবং তিনি যেহেতু মমতা বন্দ্যোপাধ্যায়কে আমার মতে ঠিকভাবে চেনেন না, অতএব জয় বুঝতে পারেন না যে মমতা তাদেরকেই বেশি পছন্দ করেন যারা তাকে গালাগাল দেন। আর এবার দেখছি কিন্তু একটা অদ্ভুত ব্যাপার, মমতায় ভজনাতেই তার ভক্তকুল থেমে থাকছে না। যেমন ধরুন আমাদের জয় গোস্বামী বলেছেন যে অভিষেকের মতো বুদ্ধিমান এবং সংযত রাজনীতিবিদ আমার পছন্দ। বুদ্ধিমান এবং সংযত। এখন বুদ্ধি তো শেয়ালেরও থাকে, বুদ্ধি মাফিয়াদেরও থাকে। সুতরাং কোন অর্থে কেউ বুদ্ধিমান সেটা ডিফাইন করে না দিলে একটু মুশকিল হয়।
আর সংযত অভিষেক আর সংযম, এটা যে প্রায় একটা অক্সিমোরনের মতো শোনায়, এটা জয় কেন বুঝলেন না আমার মাথায় ঢোকেনি। যারা দুর্মুখ তারা বলবেন যে যদি সত্যি তৃণমূল ক্ষমতায় আসে তাহলে অচিরে তো অভিষেক বন্দ্যোপাধ্যায় মুখ্যমন্ত্রী হবেন। অতএব বুদ্ধিমান জয় গোস্বামী এখন থেকেই ইটটা পেতে রাখলেন। আমি অবশ্য এই ধরনের নির্মম কটাক্ষের শরিক হতে চাই না। কিন্তু এটা একটা প্রশ্ন, এই যে আমার সঙ্গে যারা পডকাস্ট করে গেছেন তাদের মধ্যে অন্তত দুজন একসময় অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে খুব ঘনিষ্ঠভাবে কাজ করেছে, and both of them had very good things to say about him. এটাও তো সত্য। একজন অবশ্য একটু বাড়াবাড়ি করে বলে ফেলেছেন অভিষেক ইজ ভেরি এরুডাইট, সেটা একটা স্লিপ অফ টাং হিসেবেই আমি ধরে নিচ্ছি। কিন্তু অন্যজন যিনি এতটা প্রগল্ভ নন তিনিও আমাকে বলে গেছেন যে অভিষেক বন্দ্যোপাধ্যায় একটু ভিন্ন গোত্রের মানুষ, জানি না। এখন দেখুন, এই যে ভোটের মরশুমে সবাই মিলে, সবাই না হলেও একটা বড় অংশ অভিষেকের গুণগান গাইছেন, এটা তাদের অধিকার, আমার তা নিয়ে কিচ্ছু বলার নেই। কিন্তু জয়ের মতো কবি, যার কলম একদা নিপীড়িতের পক্ষে সরব থেকেছে, তিনি কেন এই প্রশংসকদের সারিতে নিজের নাম ভেরালেন বিনা প্ররোচনায়, আমি সেটা বুঝতে পারলাম না। আমি জয়কে অনুরোধ করব তিনি যেন একবার গভীরভাবে ভেবে দেখেন এই প্রশংসা কতটা যুক্তিসম্মত, নাকি এটা তার নিছক ক্ষমতার আলোয় স্নান করার আকাঙ্ক্ষা। প্রথম কথা, none of us should forget যে অভিষেক বন্দ্যোপাধ্যায় বাংলার রাজনীতিতে প্রবেশ করেছিলেন একটি মাত্র পরিচয় নিয়ে, সেটা হলো তিনি মমতা বন্দ্যোপাধ্যায়ের ভ্রাতুষ্পুত্র। এটা কিন্তু কোনো অপবাদ নয়, এটা একটা বিশুদ্ধ তথ্য। কিন্তু প্রশ্ন হলো, এই পরিচয়ের বাইরে তার নিজস্ব রাজনৈতিক দর্শন, প্রশাসনিক দক্ষতা কিংবা নিজের কেন্দ্র ব্যতীত রাজ্য স্তরে জনকল্যাণমূলক কাজের ভান্ডার কতটুকু? ডায়মন্ড হারবার লোকসভা কেন্দ্র থেকে তিনি বারবার নির্বাচিত হয়েছেন, কিন্তু এই নির্বাচনী সাফল্যকে কি তার ব্যক্তিগত যোগ্যতার প্রমাণ হিসেবে দেখাটা চলে? দেখুন, বাংলার বাস্তবতা যারা ন্যূনতম জানেন তারাও জানেন এই যে বছর বছর মার্জিন লাফাতে লাফাতে শেষ পর্যন্ত 7 লাখে পৌঁছে গেছে, তার পিছনের রহস্যটা কি? পেশি বল, ভেরি স্ট্রং বুথ ম্যানেজমেন্ট, টোটাল কমপ্লিসিটি অফ অ্যাডমিনিস্ট্রেশন অ্যান্ড পুলিশ, সব মিলিয়ে একটা বুদবুদকে মস্ত বড় ঢেউয়ের মতো করে বাজারে ছড়িয়ে দেওয়া হয়েছে। এখন প্রশ্নটা অন্যভাবে দেখুন, সেই একই কেন্দ্রে যদি অন্য কোনো তৃণমূল প্রার্থী দেওয়া হতো তাহলে তিনিও কি জিততেন না? সম্ভবত জিততেন। সোমেন মিত্রই তো জিতেছিলেন তৃণমূলের টিকিটেই।
তাহলে প্রশ্ন ওঠে, এই জয়টা আসলে কার? ব্যক্তি অভিষেকের, নাকি দলের, নাকি পিসিমার? দেখবেন অভিষেকের প্রশংসা যারা করেন তারা বলে থাকেন তিনি নাকি নতুন প্রজন্মের নেতা, তরুণ মুখ, আধুনিক রাজনীতিবিদ। কিন্তু তারুণ্য বা আধুনিকতা যদি যোগ্যতার মাপকাঠি হতো, তাহলে তো ধরুন এই এখন যারা বলিউডের উঠতি স্টার, তাদেরও রাজনীতিতে অত্যন্ত যোগ্য বলে অভিহিত করা দরকার ছিল। আচ্ছা, তার চেয়েও বড় কথা, তারুণ্য থাকলেই কি দুর্নীতির দায় মাফ হয়ে যায়? আধুনিক বক্তৃতার ভাষা যেটা অন্য কেউ তৈরি করে দেয়, আইপ্যাকের পাকা ম্যাথারা, সেটা মোটামুটি 3টে ভাষায় স্বচ্ছন্দ বলে তিনি বলতে পারেন, আর তাতে কি তার যাবতীয় পাপস্খলন হয়ে যায়? এবার আসা যাক কয়লাকাণ্ড, গরু পাচার, এই যে ভর্তি। পশ্চিমবঙ্গে হেন কোনো স্ক্যাম নেই যে স্ক্যামের সঙ্গে মানুষ, বিরোধী দল, এমনকি তার দলেরও একটা বড় অংশ আড়ালে তার নাম উচ্চারণ করে না। এখন এই সব তদন্ত নিয়ে ইডি, সিবিআই কি করেছে এসব আমি বলতে চাই না, কিন্তু একটা নাম বারবার ভেসে উঠেছে, অভিষেক বন্দ্যোপাধ্যায়। একথা ঠিক, তাকে এখনো গ্রেফতার করা হয়নি। কেন হয়নি সেটা বাংলার রাজনীতির একটা মস্ত বড় রহস্য। কিন্তু তাকে বারবার যেতে হয়েছে, তার অফিসে এনফোর্সমেন্ট ডাইরেক্টরেট হানা দিয়েছে, তার অ্যাসেট ফ্রোজেন হয়েছে। সিবিআই চার্জশিটে টাইটেলটা বাদ দিয়ে তার নাম উচ্চারিত হয়েছে 80-90 বার। এগুলো কি সব মিথ্যা প্রমাণিত হয়ে গেল? এখন দেখুন, চামচা যারা, তারা অবশ্যই বলবেন এগুলো সব রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত মামলা। হতে পারে কিছু কিছু ক্ষেত্রে সেটাই সত্যি, কিন্তু এই যুক্তিটাকে সার্বজনীন ঢাল হিসেবে ব্যবহার করে কি সমস্ত প্রশ্নকে নস্যাৎ করা যায়? এই সরলীকরণটি গণতন্ত্রের জন্য খুব বিপজ্জনক। কয়লা পাচার মামলায় তার ঘনিষ্ঠদের নাম বারবার উঠে আসে। তার একদা একজন ঘনিষ্ঠ তো হাজতে থাকার ভয়ে ভানুয়াতুতে গিয়ে সেখানকার নাগরিকত্ব গ্রহণ করেছেন। কিংবা ধরুন শিক্ষা দপ্তরের নিয়োগ দুর্নীতিতে তার অফিসে তার সবচেয়ে ঘনিষ্ঠ কালীঘাটের কাকু কি ধরা পড়েননি? কালীঘাটের কাকু যেসব জবানবন্দি দিয়েছেন সিবিআই এর কাছে, তাতে কি তিনি শেষ পর্যন্ত অভিষেক বন্দ্যোপাধ্যায়কে বাঁচিয়ে কথাবার্তা বলতে পেরেছেন? সবচেয়ে বড় কথা, বিবিধ কেলেঙ্কারিতে যখন তার ঘনিষ্ঠদের নাম বারবার বারবার করে উঠে এসেছে, দলের সর্বোচ্চ, প্রায় সর্বোচ্চ পদে থেকে সে সম্পর্কে আশ্চর্যজনকভাবে অভিষেক নীরব থেকেছেন। এগুলোকে আপনারা চাইলে কাকতালীয় ঘটনা হিসেবে উড়িয়ে দিতে পারেন, আমি দিচ্ছি না। কেননা এই প্রশ্নগুলোর সদুত্তর বাঙালি প্রত্যাশা করে, এখনো পর্যন্ত পায়নি।
কিন্তু প্রশ্নগুলো প্রত্যেকটাই প্রাসঙ্গিক। দেখুন, বুদ্ধিজীবীর প্রশংসা এবং ক্ষমতার মৌতাত বলে তো একটা ব্যাপার আছে। জয় গোস্বামীর মতো কবি যখন কোনো রাজনৈতিক নেতার প্রশংসায় পঞ্চমুখ হন, তখন স্বাভাবিকভাবেই একটি প্রশ্ন উঠে আসে, এই প্রশংসার উৎস কোথায়? বাংলার সাংস্কৃতিক ইতিহাসে বুদ্ধিজীবীরা বরাবর ক্ষমতার কাছাকাছি থেকেছেন, সে বাম আমল হোক, কংগ্রেস আমল হোক, আর এই 15 বছর যাবৎ তৃণমূলী শাসনে হোক। ক্ষমতার আলোয় নিজেদের আলোকিত করতে ভালোবেসেছেন। বামপন্থী শাসনের সময় এমন দৃশ্যও দেখা গিয়েছিল, তৃণমূল আমলেও তার ব্যতিক্রম হয়নি। প্রশংসার এই সংস্কৃতিটি আসলে একটি পারস্পরিক লেনদেনের সম্পর্কের উপর নির্ভরশীল। কবি বা বুদ্ধিজীবী তার সাংস্কৃতিক মূলধন ব্যয় করেন নেতার ভাবমূর্তি নির্মাণে। বিনিময়ে তারা পান ক্ষমতার সান্নিধ্য, সরকারি পুরস্কার, সংস্কৃতি প্রতিষ্ঠানে পদ, ফ্ল্যাট, আত্মীয় স্বজনের চাকরি, কখনো কখনো শুধুই বা গুরুত্বপূর্ণ মানুষ হিসেবে বিবেচিত হওয়ার তৃপ্তি। জয় গোস্বামীর কবি প্রতিভা নিয়ে প্রশ্ন করব এমন আহাম্মক আমি নই, কিন্তু তার কাব্য প্রতিভা আর তার রাজনৈতিক বিচার বুদ্ধি, এ দুটি আমার কাছে সম্পূর্ণ আলাদা বিষয়। একজন বড় কবি নিজের পছন্দের রাজনৈতিক নেতার প্রশংসা করলেই সেই নেতা প্রশংসার যোগ্য হয়ে ওঠেন না। কিন্তু কবিতার সৌন্দর্যবোধ রাজনৈতিক দুর্নীতির দায় কখনোই মোচন করতে পারে না। এখন এই স্তাবকদের কেউ কেউ তাকে ইউথ আইকন বলে বাজারে ছাড়ার চেষ্টা করে। তারা বলেন অভিষেক নাকি তরুণ প্রজন্মের আশার আলো। এই ভাষ্যটি দীর্ঘদিন ধরে নির্মিত হয়ে চলেছে সোশ্যাল মিডিয়া থেকে শুরু করে দলের নিয়মিত প্রচারে। কিন্তু এই নির্মাণটির ভিতরে কি আছে সেটা দেখা দরকার। তরুণ বলতে যদি বোঝায় বয়সে অল্প এবং ইংরেজিতে সাবলীল, তাহলে অভিষেক নিঃসন্দেহে তরুণ। কিন্তু তরুণ মানে কি শুধু বয়স? তরুণ প্রজন্মের রাজনীতিবিদ মানে কি শুধু ইনস্টাগ্রাম পেজ আর অন্যের তৈরি করে দেওয়া ইংরেজি বক্তৃতা? তরুণ রাজনীতিবিদ হওয়ার অর্থ কি এই নয় যে তিনি পুরনো স্বজন তোষণকারী রাজনীতির বাইরে গিয়ে সত্যিকারের গণতান্ত্রিক মূল্যবোধ প্রতিষ্ঠা করবেন? বলতে পারেন সেই মাপকাঠিতে অভিষেক কতটা নতুন? তিনি পিসিমার ছায়ায় রাজনীতিতে এসছেন, পিসিমার কল্যাণে দলের সর্বেসর্বা হয়েছেন, দলের ভিতরে থেকে দল গড়েছেন, নিজের চারপাশে এমন একটা বলয় তৈরি করেছেন যেখানে অভিষেক ঘনিষ্ঠ আর অভিষেক বিরোধী এই দুটি উপদলে তৃণমূল কংগ্রেস বিভক্ত হয়ে গিয়েছে। আমরা যারা তৃণমূলের ভিতরকার দলাদলির কথা জানি, তারা বিলক্ষণ বুঝি এই বিভাজন কতটা গভীর এবং কতটা ক্ষতিকর। আসল কথাটা হলো তার তরুণ চেহারার আড়ালে আসলে সেই পুরনো পারিবারিক রাজতন্ত্রের রাজনীতি, যেখানে মেধা বা জনসেবার যোগ্যতা নয়, রক্তের সম্পর্কই সর্বোচ্চ নির্বাচনী মাপকাঠি। এবার আসে এক ডায়মন্ড হারবারের প্রসঙ্গে। অভিষেকের সমর্থকরা বলেন তিনি নাকি তার নির্বাচনী কেন্দ্রের জন্য
অনেক কাজ করেছেন, এটাও একটু খতিয়ে দেখা প্রয়োজন। ডায়মন্ড হারবার লোকসভা কেন্দ্রটি সুন্দরবন সংলগ্ন একটি অত্যন্ত দরিদ্র এবং পিছিয়ে পড়া অঞ্চল। এই কেন্দ্রে বছরের পর বছর ধরে যে সমস্যাগুলো রয়েছে তার মধ্যে গুরুত্বপূর্ণ হলো বন্যা, নদী ভাঙন, মৎস্যজীবীদের দুর্দশা, স্বাস্থ্য ও শিক্ষার অভাব। এইসব কি উল্লেখযোগ্যভাবে কমেছে? সংসদে তার উপস্থিতি এবং বক্তৃতার রেকর্ড দেখলে কি তার কেন্দ্রের সম্পর্কে একটি কথাও শোনা যায়? লোকসভা অধিবেশনে তার যোগদানের হার, প্রশ্ন উত্থাপনের সংখ্যা কিংবা কমিটির কাজে অংশগ্রহণ, সব সূচকগুলোতেই কি তার রেকর্ড খুব একটা উজ্জ্বল, পাতে দেওয়ার মতো? একজন দলীয় নেতা হিসেবে লোকসভায় তার ভূমিকা মূলত মমতা সরকারের পক্ষে সাফাই গাওয়া আর কেন্দ্রীয় সরকারের সমালোচনা করা। এটি দলীয় দায়িত্ব পালন, এটা জনপ্রতিনিধির দায়িত্ব পালন নয়। কিন্তু আর এবার একটু ঘুরে তাকাই ভয়ের রাজনীতি এবং প্রশংসার প্রণোদনার উপর। বাংলার বর্তমান রাজনৈতিক বাতাবরণে একটি বিষয় খুবই স্পষ্ট, যারা তৃণমূলের বিরুদ্ধে কথা বলেন তাদের মূল্য চোকাতে হয়। সাংবাদিক থেকে শুরু করে সাধারণ নাগরিক কেউই এই রাজনৈতিক চাপের বাইরে নন। এই বাস্তবতায় প্রশ্ন জাগে, যারা অভিষেকের প্রশংসা করছেন তারা কি সত্যিকারের বিশ্বাস থেকে করছেন, নাকি এই প্রশংসার পিছনে ভয়ের একটা অদৃশ্য ছায়া আছে? বাংলার সাংস্কৃতিক পরিমণ্ডলে আজ যে মানুষটি তৃণমূল বা অভিষেকের সমালোচনা করেন তিনি সরকারি অনুষ্ঠান থেকে বাদ পড়েন, পুরস্কার হারান, সামাজিকভাবে কোণঠাসা হয়ে পড়েন। এই পরিবেশে স্বতঃস্ফূর্ত প্রশংসা এবং বাধ্য হয়ে প্রশংসা, এই দুটির মধ্যে পার্থক্য করা খুবই কঠিন হয়ে দাঁড়ায়। অভিষেকের প্রশংসকরা প্রায়ই তাকে বিজেপির বিরুদ্ধে লড়াইয়ের প্রতীক হিসেবে তুলে ধরেন। এখন এই ফ্রেমিংটি খুব চতুর, কারণ বিজেপির বিরুদ্ধে দাঁড়ানো মানেই ভালো নেতা, এই যুক্তিটি বাংলার উদারপন্থী মহলে সহজে গ্রাহ্য হয়। কিন্তু এই যুক্তিটিও কিন্তু আসলে একটি মিথ্যা দ্বিধা বিভাজনকে তৈরি করে। বিজেপির বিরুদ্ধে লড়াই করা এবং নিজে দুর্নীতিমুক্ত শাসন দেওয়া, এই দুটি একসাথে করা কি সম্ভব নয়? একজন নেতা বিজেপি বিরোধী হলেই কি তিনি প্রশংসার যোগ্য হয়ে যান, তার নিজের দলের দুর্নীতি ও স্বেচ্ছাচারিতার নির্বিশেষে? এই যুক্তি মানলে বাংলার মানুষ চিরকাল এই কম খারাপ লোককে বেছে নিতে বাধ্য হবে, ভালো পাওয়ার আশা ছেড়েই দিতে হবে। দেখুন, প্রশংসা যারা করেন তাদের একটা দায়িত্ব আছে। জয় গোস্বামীর মতো বড় কবির একটি কথা সমাজে যে ওজন বহন করে, আমার আপনার মতো সাধারণ মানুষের কথা সেটা করে না। এই সামাজিক দায়িত্বটি যদি তিনি ভুলে গিয়ে থাকেন তাহলে আমি তাকে বন্ধু হিসেবে করুণা করতে পারি, কিন্তু ক্ষমা করতে পারব না। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের প্রশংসা করার আগে যদি তিনি অন্যান্য প্রশংসকেরা কয়েকটি সৎ প্রশ্নের সৎ উত্তর দিতেন, তার পরিচয় কি স্বজনতন্ত্রের উদাহরণ নয়? তার বিরুদ্ধে ওঠার তদন্তের প্রশ্নগুলি কি সম্পূর্ণরূপে নিষ্পত্তি হয়েছে? তার নেতৃত্বে তৃণমূল কি সত্যিই একটি গণতান্ত্রিক দল হয়ে উঠল? এইসব প্রশ্ন করে যদি তারা প্রশংসাটা করতেন তাহলে তার কোথাও একটা মানে হতো। ভোটের আগে না দেখবেন প্রশংসার জোয়ার আসে,
ভোট চলে গেলে সেই জোয়ার ভাটায় পরিণত হয়। বাংলার মানুষ এই চক্রটি বহুবার দেখেছে। যারা আজ প্রশংসা করছেন তারা হয়তো জানেন যে এই প্রশংসা কতটা সাময়িক এবং কতটা সুবিধাবাদী, কিন্তু তবুও করছেন, করে চলেছেন, কারণ এই মুহূর্তে এটাই লাভজনক। এদেরকে কিন্তু পাবলিক মেমোরি থেকে এরা বিস্মৃত হতে পারেন, ইতিহাস এদের ক্ষমাও করে না, ভুলেও যায় না। নমস্কার, শুভরাত্রি, ভালো থাকবেন। পডকাস্ট আমি আপলোড করছি। এই পডকাস্টটা একটু ভিন্ন ধরনের, কারণ এখানে মুম্বাই থেকে আসা আমার একজন সহকর্মী মানে সাংবাদিক, তিনি আমাকে নানাবিধ প্রশ্ন করেছেন একদম গল্পের ঢঙে। আমি তার জবাব দেওয়ার চেষ্টা করেছি। বেশ অনেকক্ষণ ধরে দিয়েছি এই আড্ডা। যেহেতু আগামীকাল 29 তারিখের ঠিক আগের সন্ধে, অতএব আপনাদের আর অযথা বিড়ম্বনার কারণ হতে চাইনি। কালকে আমার সঙ্গে পডকাস্ট করতে আসছেন সুকান্ত মজুমদার। এছাড়াও এই একেবারে ভোটের অন্তিম পর্ব নিয়ে আমাদের নিজস্ব কিছু প্রতিবেদনও থাকবে। ফলে কাল সকাল থেকেই ব্যস্ত থাকবে বাংলা স্ফিয়ার। দয়া করে যদি দেখেন, আমরা বাধিত হব। নমস্কার।